ওয়েলকাম প্রিয় দর্শক, সিনেমার শুরুতেই আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম তিশা। এরপর আমাদের অতীতের সিন দেখানো হয়। তিশা একজন নার্স, সে বাড়ির কাছেরই একটি হসপিটালে কাজ করত। শুধু তাই নয়, সে খুব পরিশ্রমী এবং নিজের সমস্ত দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলাতে জানে। আসলে তিশার ইচ্ছে ছিল নিজের কেরিয়ার করার জন্য কানাডায় যাওয়ার, আর তার জন্য তার একটি পাসপোর্টের প্রয়োজন ছিল। তাই পাসপোর্ট বানাতে সে একটি পাসপোর্ট অফিসে যায়, যেখানে তার দেখা হয় এক ব্যক্তির সঙ্গে যার নাম সুনীল। সুনীল তিশাকে জানায় যে তার সারনেম মানে পদবিতে কিছু ভুল আছে, যার ফলে পাসপোর্ট তৈরি হতে তার কিছুটা সময় লাগতে পারে। এরপর যখন তিশা অফিস থেকে বের হয়, ঠিক সেই সময় দরজা খোলার সময় একজন লোক তার সঙ্গে ধাক্কা খায়, আর ধাক্কা খেয়ে তার নাকে চোট লাগে। এটা দেখে তিশা সঙ্গে সঙ্গে তাকে ব্যান্ডেজ করে দেয়। লোকটির নাম হেগড়ে এবং সে সুনীলের বস। ব্যান্ডেজ করে দেওয়ার পর সেখান থেকে তিশা নিজের বাড়িতে ফিরে যায়। তারপর আমরা দেখি ন্যান্সিকে, যে তার বাবার বয়সী বয়ফ্রেন্ডের সঙ্গে শপিং করে বাড়ি ফিরছে। বাড়ি এসে সে তিশার সঙ্গে কথা বলে এবং তার পাসপোর্ট নিয়ে জানতে চায়। তখন তিশা বলে, আরে আমার পদবিতে কিছু সমস্যা আছে, তাই একটু সময় লাগবে। এই কথা শুনে ন্যান্সি বলে, এক কাজ কর, আমার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বল, ওর সাহায্য নিলে তোর পাসপোর্ট দ্রুত হয়ে যেতে পারে। এর পরের দিন সকালে আমরা একজন রোগীকে দেখতে পাই যার নাম রবি। সে হসপিটালে খুব আরাম করে থাকে, খাওয়া দাওয়া করে আর মজা করে সময় কাটায়। এর পরের দিন ন্যান্সি তার বয়ফ্রেন্ডকে মিথ্যে বলে 3000 টাকা নিয়ে নেয়। তারপর তারা তিনজন বান্ধবী মিলে এক মলে ঘুরে বেড়াতে থাকে। সেই মলে তাদের দেখা হয় সেই সুনীল নামের ছেলের সঙ্গে, যে পাসপোর্ট অফিসে ছিল। সে বলে, তোমার পাসপোর্ট খুব শীঘ্রই তৈরি হয়ে যাবে, কোনো টেনশন নিও না, আমি সব ব্যবস্থা করে দেবো। মল থেকে ফিরে এসে তিশা আবার হসপিটালে তার পেশেন্ট রবির সঙ্গে দেখা করে। রবির কাছ থেকে বেরিয়ে আসার সময় তিশার দেখা হয় ন্যান্সির বয়ফ্রেন্ড ডিকের সঙ্গে। ডিকে তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু তিশা হেসে নো থ্যাঙ্কস বলে সেখান থেকে চলে যায়। পরের দিন তিশা আবার পাসপোর্ট অফিসে যায়, আর সে সুনীলের সঙ্গে দেখা করে, যেখানে সুনীল তাকে বলে, অভিনন্দন, আপনার পাসপোর্ট তৈরি হয়ে গেছে আর আপনি এখনই কানাডায় যেতে পারেন। এই খবর শুনে তিশা খুব খুশি হয়ে যায় এবং সুনীলকে সন্ধ্যাবেলায় তার সঙ্গে দেখা করতে বলে। এরপর সে হসপিটালে ফিরে আসে এবং তার পেশেন্ট রবির সিটি স্ক্যান করে। সেই সময় রবি তার সঙ্গে কিছুটা মজামস্তিও করে। পাসপোর্ট তৈরি হওয়ার খুশিতে তিশা সুনীলকে একটি পার্টি দেয়, সেখানে তারা দুজনে খুব মজা করে আর একটু বেশি মদ্যপান করে ফেলে। নেশার ঘরে তিশা সুনীলকে তার বাড়িতে নামিয়ে দিয়ে নিজের বাড়িতে ফিরে আসে। পরের দিন সকালে সুনীলের নেশা কাটলে সে তিশার সঙ্গে কথা বলে, আর এভাবেই কথা বলতে বলতে তাদের মধ্যে ভালোবাসা জন্ম নেয়। ধীরে ধীরে তারা একে অপরের প্রেমে পড়ে যায় এবং নিজেদের প্রেম জীবন উপভোগ করতে শুরু করে। এরপর একদিন সুনীল এবং তিশা একটি ক্লাবে যায় মজা করতে। সেখানে এক ছেলে তিশাকে খুব বিরক্ত করতে থাকে। এর জবাবে সুনীল সেই ছেলেটাকে বাথরুমে নিয়ে গিয়ে ভালোভাবে মারধর করে, কিন্তু বাকি ছেলেরা যখন ঘটনাস্থলে চলে আসে তখন সুনীল এবং তিশা সেখান থেকে পালিয়ে যায়। এই দৌড়াদৌড়ির মধ্যে সুনীলের মোবাইল ফোন ক্লাবে পড়ে যায়। এর পরের দিন তিশা সুনীলকে ফোন করে, কিন্তু সুনীল তিশার ফোন রিসিভ করে না, কারণ তার ফোন তো হারিয়ে গেছে। আর তাতে তিশা খুব চিন্তিত হয়ে পড়ে, সেভাবে সুনীলের কিছু হয়নি তো। তখন সে সরাসরি সুনীলের বাড়িতে চলে যায়, কিন্তু তখন সেখানে আগে থেকে হেগড়ে বসেছিল। তিশা তাকে সুনীলের সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন হেগড়ে জানায় যে যাকে কালকে সুনীল মেরেছিল সে একজন মন্ত্রীর সেক্রেটারির ছেলে, সেই কারণে শ্রীলকে লুকিয়ে রাখতে হয়েছে যাতে সে নিরাপদে থাকে। আমি তাকে নিজের ফার্ম হাউসে লুকিয়ে রেখেছি। এরপর হেগড়ের ফোন থেকে তিশা সুনীলের সঙ্গে কথা বলে। সুনীল তিশাকে বলে, আমি 2 দিনের মধ্যে ফিরে আসবো, চিন্তা করো না। কিন্তু এর কিছুক্ষণ পর হঠাৎ হেগড়ে তিশার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করে। তিশা বাধা দিলে হেগড়ে তাকে মারধর করে এবং ভয়ঙ্কর ভাবে তার উপর শারীরিক নির্যাতন চালায় এবং তার কার্য সিদ্ধি করে। এইদিকে যখন এই ভয়ঙ্কর ঘটনার কথা সুনীল জানতে পারে তখন সে আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। তবু তিশা তাকে বোঝায়, আমি শুধু তোমার সঙ্গে সুখে থাকতে চাই, যা হয়েছে সেটা ভুলে যাও। এবার হসপিটাল থেকে বাড়ি ফেরার পর সুনীল তিশার খুব যত্ন নিতে শুরু করে। পরের দিন তিশা রবির সঙ্গে দেখা করতে আসে। তার অবস্থা খারাপ হওয়ার কারণে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। তার বান্ধবী ন্যান্সি তাকে সাহস দিয়ে বলে, তোর জীবনে যা হয়েছে সেটা ভুলে যা, নতুন করে জীবন শুরু কর, এটাই তোর জন্য সবচেয়ে ভালো হবে। ন্যান্সির কথা শুনে তিশা একটু হালকা অনুভব করে। এরপর সুনীল তিশার জন্য নিজের হাতে রান্না করছিল। তখন তিশা বাড়ি ফিরে এসে সুনীলকে ভালোবেসে জড়িয়ে ধরে, কিন্তু এই শান্ত মুহূর্তের মাঝেই সুনীল একজনকে মেসেজ করে বলে সি ইজ রেডি, মানে সে এখন তৈরি। এর পরের দিন তিশা বাড়িতে বিশ্রাম নিচ্ছিল, তখনই হঠাৎ হেগড়ে আবার সেখানে হাজির হয়। তাকে দেখে তিশা চমকে ওঠে এবং জোরে জোরে চিৎকার করতে থাকে। তখন হেগড়ে তাকে শান্তভাবে বলে, আমি ক্ষমা চাইতে এসেছি, আমি আসলে মানসিক রোগে আক্রান্ত, সেই রোগের কারণেই আমি তোমার সঙ্গে অন্যায় কাজ করে ফেলেছি। তিশা তার কথা শুনে শুধু কাঁদতে থাকে, কিন্তু হঠাৎ করে হেগড়ে আবার নেগড়ে হয়ে যায়, আবারও নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় এবং তিশার আবার পুনরায় অত্যাচার করতে শুরু করে এবং তারপর সে চলে যায়। এরপর সুনীল ও হেগড়ে মুখোমুখি হয়। সেখানে শ্রীল গম্ভীরভাবে হেগড়েকে বলে, আমি তোমাকে একবার সাবধান করেছিলাম, তুমি আবার সেই ভুল করলে, তাই না? এর জবাবে হেগড়ে ক্ষমা চাওয়ার বদলে টাকা দিয়ে তাকে লোভ দেখায়। সে বলে, তুই যদি তিশাকে খতম করে দিস তাহলে তোকে আমি অনেক টাকা দেবো। এই কথা শুনে শ্রীল হেসে ওঠে এবং বলে, আমি রাজি। এখানে আমাদের আসল মাস্টারমাইন্ডকে দেখানো হয়। সে আর কেউ নয়, সে হলো সুনীল, যে তার সঙ্গে ভালোবাসার অভিনয় করে এত বড় ষড়যন্ত্রকে সফল করেছে। পরের দিন সুনীল এবং তিশা এক রেস্টুরেন্ট
রেস্টুরেন্টে যায়। খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় সুনীল তিশাকে বলে, তুমি এখানে থাকো, আমি এক্ষুনি বাইক নিয়ে আসছি। কিন্তু ঠিক সেই সময় সেখানে পুলিশ এসে উপস্থিত হয় এবং তিশাকে গ্রেপ্তার করে। তিশার ব্যাগে তল্লাশি করার পর পুলিশ তার ব্যাগ থেকে কিছু ড্রাগস উদ্ধার করে। এটা থেকে তিশা অবাক হয়ে যায় এবং আতঙ্কিত কণ্ঠে বলতে থাকে, এই জিনিসটা আমার নয়, আমি কিচ্ছু জানি না, এটা কিভাবে এলো। সে বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু পুলিশ তার কথায় বিশ্বাস না করে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে। তিশা বারবার সুনীলকে ডাকে, কিন্তু সুনীল একবারও পিছন ফিরে তাকায় না, সে চুপচাপ সেখান থেকে চলে যায়। গ্রেপ্তারের পর তিশাকে জেলে নিয়ে আসা হয়। কিছুক্ষণ পর তার বন্ধুরা সেখানে আসে, তাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত কেউ তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসে না। এরপর জেলের এক লেডি অফিসে তিশাকে বলে, তোমাকে এখন থেকে সুনন্দা নামের এক মহিলার সঙ্গে থাকতে হবে, সে গর্ভবতী, তাই তোমাকে তার যত্ন নিতে হবে। পুলিশের নির্দেশ মেনে তিশাকে সেই রুমে নিয়ে যাওয়া হয়, কিন্তু তিশা দেখতে পায় সুনন্দার আচরণ মোটেই স্বাভাবিক নয়, সে খুব রাগী স্বভাবে। তিশার সরল ও নিরীহ স্বভাবের সুযোগ নিয়ে সুনন্দা তাকে জোর করে তার লেগ মাসাজ করতে বাধ্য করে, আর তিশাও কিছু না বোঝার ভান করে তার সব কথা মেনে নেয় এবং তার যত্ন নিতে থাকে। এইভাবে কিছুদিন চলে যায়। একদিন যখন তিশা চুপচাপ কাঁদছিল, তখন সুনন্দা তাকে জিজ্ঞাসা করে, তুই কি সত্যি কোনো অপরাধ করেছিস? তিশা চোখের জল মুছে উত্তর দেয়, আমি কিচ্ছু করিনি, আমি নির্দোষ। এই কথা শুনে সুনন্দার মন নরম হয়ে যায়, তার মধ্যেও একটা মায়া জাগে, আর সেও বিশ্বাস করে হয়তো সত্যিই তিশা নির্দোষ। এরপর একদিন সুনন্দা নিজের কষ্টের গল্প তিশাকে শোনায়। সে বলে, আমি জানি না আমি বাঁচবো কিনা, যদি আমি মরে যাই তাহলে আমার সন্তানের দায়িত্ব তুই নিবি। একদিন যখন সুনন্দা এবং তিশা একসঙ্গে বসে কথা বলছিল, তখন সুনন্দা তিশাকে জিজ্ঞাসা করে, যে লোকটা তোর সঙ্গে জোর করে খারাপ কাজটা করেছিল তার নাম কি হেগড়ে? এই কথা শুনেই তিশা স্তব্ধ হয়ে যায়, তার মুখে কোনো কথা থাকে না। তখন সুনন্দা তাকে পুরো ঘটনাটি খুলে বলে। সে বলে, এই শহরে গত 4 বছর ধরে সুনীল আর হেগড়ে মিলে একাধিক মেয়েকে ফাঁদে পেলে খারাপ কাজ করে আসছে। সে প্রথমে প্রেমের নাটক করে বিশ্বাস অর্জন করে, তারপর হেগড়ের হাতে তুলে দেয়। অনেক মেয়ের জীবন তারা এইভাবে ধ্বংস করে ফেলেছে। সুনন্দা আরো জানায়, হেগড়ে একজন নোংরা মানুষ, তার বিরুদ্ধে বহুবার যৌন পাচার এবং ধর্ষণের মামলা হয়েছে, এমনকি সে একাধিকবার সেক্স র্যাকেট কাণ্ডে ধরা পড়েছে, অথচ ক্ষমতার জোরে বারবার ছাড়া পেয়ে যায়। আর সুনীল ও হেগড়ে শেষ যে অপরাধ করেছিল সেটার শিকার ছিল একজন নার্স, আর সেই নার্স আর কেউ নয়, তিশা নিজেই ছিল। এই সত্যিটা জানার পর তিশা মানসিকভাবে ভেঙে পড়ে, কারণ সে সুনীলকে হৃদয় দিয়ে ভালোবেসেছিল, অথচ সুনীল তার বিশ্বাস ভেঙে তাকে শুধু একটা খেলনা বস্তু হিসেবে ব্যবহার করেছিল এবং শেষমেশ জেলে পাঠিয়ে দিল। এই বিশাল প্রতারণা এবং অত্যাচারের প্রতিশোধ নেওয়ার জন্য তিশার ভেতরে এক নতুন আগুন জ্বলে ওঠে। পরের দিন তিশার কাছে একটা চিঠি আসে, যা পাঠিয়েছে রবি। সে এখনো আহত এবং পঙ্গু অবস্থায় হসপিটালে ভর্তি। চিঠিতে লেখা ছিল, তিশা, আমি আমার শেষ ইচ্ছা হিসেবে আমার সম্পত্তির অর্ধেক তোমার নামে লিখে দিয়েছি। তুমি আমার এত যত্ন নিয়েছো যতটা আমার নিজের ছেলেও নেয়নি। তোমার যত্ন আমার কাছে খুব ভালো লেগেছে, আর এতে আমি অনেক খুশিও হয়েছি। আমি চাইছিলাম আমার পুরো সম্পত্তি তোমার নামে করে দিই, কিন্তু আমার পরিবার সেটা মেনে নেয়নি, তাই আমি আমার সম্পত্তির অর্ধেক তোমার নামে করে দিয়েছি। আমি চাই তুমি সবসময় খুশি থাকো, এগিয়ে যাও, অনেক উন্নতি করো। এইসব কথা চিঠিতে পড়ে তার মন ভরে ওঠে, সে খুব খুশি হয়। এর পরের দৃশ্যে দেখা যায় হঠাৎ করে সুনন্দার প্রসব বেদনা শুরু হয়ে যায়, আর সুনন্দার প্রসবের টাইমও খুব কাছে এসে গিয়েছিল। সেই কারণে অনেক অনুরোধ করার পর পুলিশ অবশেষে একজন চিকিৎসককে কল করে, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয় না। তখন সেই জায়গায় না কোনো ডাক্তার ছিল, না কোনো নার্স। এই অবস্থায় পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই তিশাকে এই প্রসবের কাজ শুরু করতে হয়, কারণ সে একজন অভিজ্ঞ নার্স এবং তার যথেষ্ট অভিজ্ঞতা ছিল। অনেক কষ্ট এবং জটিলতার মধ্যে দিয়ে অবশেষে সুনন্দা সফলভাবে শিশুটির জন্ম দেয়। পরের দিন তিশার ছোট বোন তার সঙ্গে দেখা করতে আসে। সে তাকে বলে, দিদি, আমি তোমার জন্য এক উকিলের ব্যবস্থা করেছি, তুমি কালকে তার সঙ্গে দেখা করো। আর ছোট বোনের কথা মতো তিশা তখন তার উকিলের সঙ্গে দেখা করে। সেই উকিল আইনি পদক্ষেপ নিয়ে তাকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হয়। অবশেষে তিশা জেল থেকে মুক্তি পায়। জেল থেকে বের হওয়ার পর তিশার মনে পড়ে যায় সুনন্দার বলা একটি কথা। সুনন্দা বলেছিল, আমার এক বন্ধু আছে, নাম দীনেশ, তুমি চাইলে সে তোমাকে ন্যায় বিচার পেতে সাহায্য করতে পারে। এই কথাটি মনে পড়তে তিশা ঠিকানা অনুযায়ী দীনেশের বাড়িতে পৌঁছায়। তাকে দেখে তিশা অবাক হয়ে যায়, কারণ দীনেশ আর কেউ নয়, সে ন্যান্সির বয়ফ্রেন্ড ডিকে, যাকে আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম। এবার তিশা ডিকেকে তার অতীতে ঘটে যাওয়া সমস্ত ভয়াবহ ঘটনার কথা জানায়। সব কথা মনোযোগ দিয়ে শোনার পর ডিকে সিদ্ধান্ত নেয় যে সে তিশার পাশে দাঁড়াবে এবং ন্যায় বিচার পেতে তাকে সাহায্য করবে। এরপর খুব পরিকল্পিতভাবে ডিকে একটি মেয়েকে হেগড়ের সঙ্গে পাঠায়। হেগড়ে সুযোগ বুঝে মেয়েটিকে ফাঁদে ফেলে তার ফার্ম হাউসে নিয়ে যায়, কিন্তু হেগড়ে জানতো না সেই ফার্ম হাউসে আগে থেকেই ডিকে তার পুরো টিম সহ একটি প্ল্যান তৈরি করে রেখেছিল। যেই হেগড়ে ঘরের ভেতর ঢোকে, ডিকের লোকেরা তাকে ঘিরে ফেলে আর তাকে বেঁধে ফেলে। ঠিক সেই মুহূর্তে তিশা তার সামনে এসে দাঁড়ায়। এই দৃশ্য দেখে হেগড়ে পুরো স্তব্ধ হয়ে যায়, কিন্তু এরপর যা ঘটে তাতে তার হালাত পুরো খারাপ হয়ে যায়, কারণ ডিকের লোকের একটি থলির মধ্যে একটি বিষাক্ত সাপ এনে হেগড়ের পায়ে বেঁধে দেয়। হেগড়ে ভয়ে কাঁপতে কাঁপতে প্রাণ ভিক্ষা চাইতে শুরু করে, আমাকে মাফ করে দাও, আমি আর কোনোদিন এমন কাজ করব না। কিন্তু ডিকে শান্তভাবে বলে, তুই যা করেছিস তার কোনো ক্ষমা হয় না। অবশেষে সেই বিষাক্ত সাপ হেগড়েকে দংশন করে। কিছুক্ষণের মধ্যে হেগড়ে যন্ত্রণাদায়ক ভাবে মৃত্যুবরণ করে। এই দৃশ্য থেকে তিশার মনে একটি শান্তির ঢেউ বয়ে যায়। তবে এখানেই শেষ নয়, কারণ সুনীল এখনো বেঁচে আছে, আর সেই হচ্ছে তিশার জীবনের সবচেয়ে বড় প্রতারক। সেই কারণে পরের দিন সকালে তিশা দেখা করে তার এক পুরনো বন্ধুর সঙ্গে, যার নাম বেলি। বেলি আগে হসপিটালে সার্জিক্যাল ইকুইপমেন্ট সরবরাহ করত এবং
এবং তাদের মধ্যে একটি ভাই বোনের সম্পর্ক ছিল। তিসা তাকে বলে তুমি আমাকে শুধু একটি ছোট্ট সাহায্য করো। বেলি রাজি হয়ে যায় তাকে সাহায্য করতে। এরপর সে তার প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে। তিসা নিজের কিছু ছবি তুলে বেলিকে দেয় আর বেলিকে পাঠিয়ে দেয় লুক স্মার্ট নামের একটি মডেলিং এজেন্সিতে। এই এজেন্সির মালিক আর কেউ নয়, সুনীল। পূর্ব পরিকল্পনা অনুযায়ী বেলি সুনীলকে সেই ছবিগুলো দেখায় এবং বলে একটা নতুন মডেল অডিশনের জন্য এসেছে যার নাম প্রার্থনা। ছবি দেখে সুনীল মুগ্ধ হয়ে যায়। সে তৎক্ষণাৎ বলে তাকে আমার রুমে পাঠিয়ে দাও, আমি ওর সঙ্গে সরাসরি দেখা করতে যাই। অবশেষে প্রার্থনার ছদ্মবেশে তিসা চলে আসে সুনীলের বাড়িতে। তাদের কথাবার্তার মাঝে হঠাৎ সুনীলের সন্দেহ হয় এ তো তিসা। আর সন্দেহ হতেই হঠাৎ করে তিসাকে এক লাথি মেরে মাটিতে ফেলে দেয় এবং তাকে ভয়ানক ভাবে মারতে মারতে সে বলে শুধু মেকআপ করলেই কি আমি তোকে চিনতে পারবো না? তিসা বুঝে যায় সুনীল তাকে চিনে ফেলেছে। তাই পরিস্থিতি সামাল দিতে সে কোনো প্রতিক্রিয়া না দেখে ধীরে ধীরে তার গলা জড়িয়ে ধরে এবং বলে আমি তোমাকে আজও ভুলতে পারিনি, আমি এখনো তোমাকে ভালোবাসি, প্লিজ আমাকে গ্রহণ করো। তিসার মুখে এমন কথা শুনে সুনীল তাকে টেনে জড়িয়ে ধরে। এরপর সেই রাতে তারা দুজন একে অপরের সঙ্গে ইন্টিমেট হয়। কিন্তু গল্পের আসল মোড় আসে পরের দিন সকালে। সুনীল ঘুম থেকে উঠে দেখে সে একটি বিছানায় পড়ে আছে, তার শরীরে অস্বাভাবিক যন্ত্রণা হচ্ছে। আর ঠিক তখনই সামনে সোফায় বসে থাকা তিসাকে দেখা যায়। এবার আর ছদ্মবেশে নয়, নিজের আসল রূপে আছে। তিসা ঠান্ডা গলায় বলে তুমি একজন নারীকে ভালোবেসে অভিনয় করে তাকে প্রতারণা করেছিলে, এখন তুমি বোঝো ভুল মানুষকে ব্যবহার করার ফল কতটা ভয়ানক হতে পারে। আমি তোমার প্রাইভেট পার্ট কেটে ফেলেছি। সুনীল স্তব্ধ হয়ে যায়, তার মুখে আর কোনো কথা থাকে না। সে বুঝে যায় তার খেলা শেষ। এরপর সে যন্ত্রণায় চিৎকার করতে থাকে। তিসা সুনীলকে ইমোশনাল ব্ল্যাকমেল করে। তার কথা শুনে সুনীল নিজের ভুল বুঝতে পারে। সে তখন কাঁদতে থাকে। তিসা তাকে বলে যদি তুমি সত্যিই মনে করো আমি তোমার সঙ্গে অন্যায় করেছি আর যদি তুমি প্রতিশোধ নিতে চাও তাহলে কানাডায় এসো। এই কথা শুনে সুনীল শুধু একটা কথাই বলে হ্যাঁ আমি অবশ্যই আসবো। এই ঘটনার পর তিসা বাড়ি ফিরে এসে ডিকে কে ফোন করে। সে তাকে ধন্যবাদ জানায় কারণ সে একজন বড় ভাইয়ের মতো তার পাশে দাঁড়িয়েছিল, সাহায্য করেছিল। এরপর তিসা নিজের জীবনের সব অতীতের সম্পর্কের বন্ধন চিরতরে ছিন্ন করে আর কানাডার পথে রওনা দেয় এক নতুন জীবনের উদ্দেশ্যে। এরকম টান টান থ্রিলারের মধ্যে দিয়ে শেষ হয় সিনেমাটি। বন্ধুরা আপনারা বলুন তো মুভিটি আপনাদের কেমন লাগলো, ভিডিওটি কেমন লাগলো? আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক দিয়ে একটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখাবে নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত গুড বাই, নিজের যত্ন নিও আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।